কল্পনা করুন, আপনি ঘুম থেকে উঠলেন, কিন্তু নিজের বাড়িতে নয়, নিজের গ্রামে নয়, নিজের দেশেও নয়, বরং এমন একটি জায়গায় যেখানে কোনো দেশে আপনাকে নিজের নাগরিক বলে স্বীকার করছে না। আপনার কাছে খাবার নেই, টাকা নেই, ফোন নেই, আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আপনি জানেন না আগামীকাল কোথায় থাকবেন। শুনতে সিনেমার গল্প বলে মনে হলেও সীমান্তে আটকে পড়ে থাকা অনেক মানুষের জন্য এটি বাস্তবতা, আর এই বাস্তবতার নাম পুশিন। গত কয়েক বছর ধরে বাংলাদেশ ভারত সীমান্তে এই শব্দটি বারবার শোনা যাচ্ছে। সংবাদ মাধ্যমের শিরোনাম আসে সীমান্তে পুশিন, নো ম্যানস ল্যান্ডে আটকে রয়েছে মানুষ। বিএসএফ ও বিজিবি মুখোমুখি, কিন্তু প্রশ্ন হলো পুশিন আসলে কি এবং কেন এটি এত বিতর্কিত। মজার বিষয় হলো যে শব্দটি নিয়ে এত আলোচনা হচ্ছে সেটি আসলে কোনো অফিসিয়াল আন্তর্জাতিক আইনি শব্দই না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পুশিন মূলত মিডিয়ার ব্যবহৃত একটি শব্দ। কেউ যখন দাবি করে যে কোনো মানুষকে সীমান্ত পেরিয়ে জোরপূর্বক অন্য দেশে পাঠানো হয়েছে, তখন সাধারণত এই শব্দটি ব্যবহার করা হয়। ভিডিও বন্ধ হয়ে গিয়েছে কিন্তু রেডিও চালু করা হয়ে গিয়েছে, কেননা ভিডিও বা ভিজুয়াল দেখতে ডাটা বা নেটের খরচ হয় বেশি, কিন্তু রেডিও শুনতে ডাটা বা নেটের খরচ খুবই কম হয়। এছাড়াও পুশিনের ভয়ঙ্কর রাত, এই তথ্যটি সকলেরই জানা উচিত। এখন কারো কারো ফোনের ডাটা বা নেট বেশি রয়েছে, আবার কারো কারো ফোনের ডাটা বা নেট খুবই কম রয়েছে। তো এই কথাটি বিবেচনা করে ভিজুয়াল বা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু রেডিও চালু করা হয়ে গিয়েছে। তাই রেডিওতে শুধুমাত্র আপনারা এখন অডিও শুনতে পারবেন। তাই মোবাইলে ভলিউম বাড়িয়ে দিন এবং রেডিওতে যা বলা হচ্ছে সেটি মন দিয়ে শুনুন এবং পুশিনের ভয়ঙ্কর রাত সম্পর্কে উপভোগ করুন। আর এখান থেকেই শুরু হয় বিতর্ক, কারণ ভারত এবং বাংলাদেশ দুই দেশের বক্তব্য সবসময় এক হয় না। ভারতের পক্ষ থেকে বলা হয় অবৈধ অনুপ্রবেশ ঠেকানোর সীমান্ত রক্ষাকারী বাহিনীর দায়িত্ব, অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় কাউকে ফেরত পাঠানোর আগে যথাযথ পরিচয় যাচাই এবং আইনগত প্রক্রিয়া অনুসরণ করা উচিত। দুই পক্ষের এই অবস্থানের মাঝখানে পড়ে যায় কারা? সাধারণ মানুষ। এখন একটি প্রশ্ন, একজন মানুষকে দেখেই কি বোঝা যায় তিনি কোন দেশের নাগরিক? না, আর এখানে লুকিয়ে আছে পুরো সমস্যার মূল। ভাবুন, একজন মানুষের কাছে কোনো পরিচয়পত্র নেই, তার ভাষা বাংলা, তার চেহারা সীমান্ত এলাকার অন্য সবার মতোই। তিনি বাংলাদেশের হতে পারেন, ভারতের হতে পারেন, তাহলে তাকে শনাক্ত করা হবে কিভাবে? বাস্তবে অনেক সময় পরিচয় যাচাই করতে দিন, সপ্তাহ, এমনকি আরও বেশি সময় লাগতে পারে, কারণ সীমান্তের দুই পাশের মানুষের ভাষা, সংস্কৃতি, পোশাক এবং জীবনযাত্রার মধ্যে অনেক মিল রয়েছে। এই কারণেই ভুল পরিচয়ের অভিযোগ মাঝে মধ্যে সামনে আসে এবং তখন একজন নির্দোষ মানুষও বড় সমস্যায় পড়ে যেতে পারেন। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এবার আসি সীমান্তের সবচেয়ে রহস্যময় জায়গায়, নো ম্যানস ল্যান্ড। নামটা শুনলেই মনে হয় যেন কোনো যুদ্ধের সিনেমা দৃশ্য, কিন্তু এটি বাস্তব। এমন একটি এলাকা যা দুই দেশের মাঝখানে অবস্থিত এবং কখনো কখনো সীমান্ত সংক্রান্ত বিরোধের সময় এই জায়গাটি হয়ে ওঠে সবচেয়ে আলোচিত স্থান। কল্পনা করুন আপনি দাঁড়িয়ে আছেন কাঁটাতারের খুব কাছাকাছি, সামনে এক দেশ, পিছনে আরেক দেশ, কিন্তু কোন দেশ আপনাকে গ্রহণ করবে সেটি এখনো নিশ্চিত নয়। আপনার কাছে খাবার প্রায় শেষ, মোবাইলের চার্জ নেই, পরিবার জানে না আপনি কোথায়, আর আপনি শুধু অপেক্ষা করছেন কোনো সিদ্ধান্তের জন্য। এই অপেক্ষা কয়েক ঘন্টারও হতে পারে, কখনো কখনো আরো দীর্ঘও হতে পারে। আর এখানে লুকিয়ে আছে পুরো ঘটনার সবচেয়ে মানবিক, কারণ সংবাদপত্রের শিরোনামে আমরা সংখ্যা দেখি, কিন্তু এই সংখ্যার পেছনে থাকে একজন মানুষ, একটি পরিবার, একটি জীবন। আর ঠিক এই কারণেই পুশিন নিয়ে বিতর্ক কখনো শুধুই সীমান্তের বিতর্ক থাকে না, এটি মানুষের গল্পে পরিণত হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, যে সীমান্তে দিনের বেলায় এত উত্তেজনা, রাত নামলে সেখানে কি ঘটে? রাত 12টার পর সীমান্তের চিত্র সম্পূর্ণ বদলে যায়। যখন শহরের মানুষ ঘুমিয়ে পড়ে, তখন সীমান্ত জেগে ওঠে। অন্ধকারের ভেতর হঠাৎ জ্বলে ওঠে শক্তিশালী সার্চ লাইট, কাঁটাতারের ওপর পরে সাদা আলোর দীর্ঘ রেখ, টহল বাড়তে শুরু করে। প্রতিটি শব্দ, প্রতিটি নড়াচড়ার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয়, কারণ সীমান্তে রাত মানে সর্বোচ্চ সতর্কতা। ভারতের দিক বর্ডার সিকিউরিটি ফোর্স, বাংলাদেশের দিক বর্ডার গার্ড বাংলাদেশ, দুপক্ষই সারা রাত পাহারা দেয়। কাঁটাতারের উপর সার্চ লাইট, নাইট ভিশন ক্যামেরা, সেন্সর, অ্যালার্ট সিস্টেম। অন্ধকারেও কোনো নড়াচড়া নজর এড়ায় না। নো মুভমেন্ট জোন, নির্দিষ্ট এলাকায় রাতে চলাফেরা নিষিদ্ধ বা সীমিত থাকে। গ্রামবাসীর জীবনও এতে প্রভাবিত হয়। ভুল বোঝাবুঝির ঝুঁকি অন্ধকারে, মানুষ চিনতে ভুল হতে পারে, সন্দেহজনক নড়াচড়া বেশি গুরুত্ব পায়, তাই রাতের পরিস্থিতি অনেক বেশি সংবেদনশীল। অবৈধ কার্যকলাপ ও সতর্কতা কিছু জায়গায় চেষ্টা হয়, চোরাচালান, অবৈধ পারাপার, কিন্তু একই সঙ্গে নিরাপত্তাও সবচেয়ে শক্ত থাকে রাতে। ভাবুন, প্রখর রোদ কিংবা গভীর রাত, কাছেই কাঁটাতার, চারদিকে নিরাপত্তা বাহিনীর নজরদারি, কিন্তু আপনি জানেন না আপনাকে কোথায় নেওয়া হবে, কখন সিদ্ধান্ত হবে, আর আদৌ আপনার কথা কেউ শুনবে কিনা। এটাই সেই মানসিক চাপ যা অনেক মানুষকে সহ্য করতে হয়। রাত নামলে পরিস্থিতি আরো ভিন্ন হয়ে যায়।
কারণ সীমান্তের রাত সাধারণ রাত নয়। যখন শহরের মানুষ ঘুমিয়ে পড়ে তখন সীমান্তে সতর্কতা বেড়ে যায়, সার্চ লাইট জ্বলে ওঠে, টহল বাড়ে, প্রতিটি নড়াচড়া নজরে রাখা হয়, কারণ অন্ধকারে একটি ছোট ভুলও বড় ঘটনার কারণ হতে পারে। আর এই কারণেই মাঝে মধ্যে সংবাদে আমরা দেখি বিএসএফ এবং বিজিবি সীমান্তে অবস্থান নিয়েছে, বৈঠক করছে, আলোচনা করছে। কারণ সীমান্তের প্রতিটি ঘটনাই শুধু নিরাপত্তার বিষয় নয়, এটি কূটনৈতিক বিষয়ও। কিন্তু আরো একটি বিষয় আছে যেটি খুব কম মানুষ আলোচনা করে, রাজনীতি। হ্যাঁ, সীমান্ত শুধু নিরাপত্তার বিষয় নয়, স্থানীয় রাজনীতি, নির্বাচন, অভিবাসন নীতি এবং জাতীয় নিরাপত্তা সবকিছুই এই আলোচনার সঙ্গে জড়িত। ফলে একই ঘটনাকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয়। তাহলে সত্যটা কি? পুশিন কি সত্যি অবৈধ বহিষ্কার নাকি সীমান্ত নিরাপত্তার অংশ? উত্তরটা এত সহজ নয়, কারণ বাস্তবতা সাদা কালো নয়। এর মাঝে রয়েছে আইন, নিরাপত্তা, মানবাধিকার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষের জীবন। হয়তো এই কারণেই সীমান্তের প্রতিটি কাঁটাতারের পেছনে শুধু একটি রাজনৈতিক গল্প নেই, রয়েছে একজন বাবার গল্প, একজন মায়ের গল্প, একটি পরিবারের গল্প যারা শুধু বাড়ি ফিরতে চায়। আর সেই কারণেই পুশিনের বিতর্ক শুধু দুই দেশের বিতর্ক নয়, এটি মানুষের গল্প, একটি সীমান্তের গল্প এবং এমন একটি বাস্তবতা যা আমরা অনেক সময় খবরের শিরোনামের আড়ালে দেখতে পাই। তাহলে আপনার কি মনে হয়, সীমান্ত নিরাপত্তা এবং মানবিক দায়িত্ব দুটোর মধ্যে ভারসাম্য কিভাবে রাখা উচিত? আপনার মতামত কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর এমন তথ্যভিত্তিক ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।